বন্ধুরা, আজ আমরা কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল নিয়ে আলোচনা করব। তো কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল কি তা জানার আগে আমরা একটি ঘটনা দিয়ে শুরু করি। এখানে একটি প্লেগ্রাউন্ডে মেরি গো রাউন্ড বলে এটাকে। সো এটা তোমরা দেখে থাকতে পারো। সো এটার মধ্যে দুই বন্ধু ঘুরছিল। তো ঘোরার মধ্যে কি হলো, ঘুরতে ঘুরতে এক বন্ধু বাইরে ছিটকে পড়ে গেল। তো এই ছিটকে পড়ে যাওয়ার কারণটাই আমরা কিন্তু অ্যানালাইসিস করব। তো এই যে বন্ধুটা ছিটকে পড়ে গেল ঘূর্ণনের মুহূর্তে, এরকম কিন্তু আমাদের হাত থেকেও, ধরো আমরা একটা সুতা দিয়ে বস্তু ঘোরাচ্ছি, হঠাৎ করে যদি সুতাটি কেটে যায় তাহলেও কিন্তু এই সুতার থেকে যে বস্তুটা কিন্তু বাইরের দিকে ছিটকে চলে যেতে পারে, জাস্ট এই বন্ধুটার মতোই, রাইট? সো যে কোনো ঘূর্ণনশীল বস্তুর মধ্যেই কিন্তু এরকম বাইরে ছিটকে যাওয়ার প্রবণতা থাকে। কি বললাম? যে কোনো ঘূর্ণনশীল বস্তুর মধ্যেই বাইরে ছিটকে যাওয়ার একটা বল কাজ করে, যেটা কখন আমরা দেখতে পারি। যেমন ধরো এই ক্ষেত্রে বন্ধুর হাতটা সরে গিয়েছিল তার হাতল থেকে, তাই বন্ধুটা বাইরে ছিটকে গিয়েছে। আবার সুতা দিয়ে যদি কোনো একটা বস্তুকে আমরা ঘুরাই, সুতাটা যদি কোনো কারণে কেটে যায় বা আমাদের হাত থেকে যদি সুতাটা সরে যায় বা আমাদের হাত থেকে সুতাটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবেই কিন্তু সে বাইরের দিকে ছিটকে যাচ্ছে। অর্থাৎ খেয়াল রাখতে হবে, এই যে বাইরে ছিটকে যাওয়ার বলটা, এই ছিটকে যাওয়ার বলটা কখন আমরা দেখতে পাই বা কখন ভিজিবল হয়, যখন আমাদের সুতা কেটে যাচ্ছে বা এখান থেকে হাতল থেকে হাত সরে যাচ্ছে। তার মানে একটা বস্তু যদি থাকে এরকম, যেটা আর ব্যাসার্ধ পথে ঘুরছে, যেটার ভর m পরিমাণ, এটার প্রত্যেক মুহূর্তে একটা রৈখিক বেগ থাকবে, তাই না? ধরো এই যে এই বস্তুটা যখন ঘুরছিল, এই মুহূর্তে তার একটা রৈখিক বেগ আছে। রৈখিক বেগ আছে বলেই কিন্তু সে আলটিমেটলি ঘুরতে পারছে। তার একটা ওমেগাও আছে, আবার একটা ভিও আছে। প্রত্যেক মুহূর্তে কিন্তু তার এক একটা ভি, যেটা কিনা আমরা যেই মুহূর্তে বের করব সেই মুহূর্তে একটা স্পর্শক টানলেই এরকম করে দেখতে পাবো। তো এটা হচ্ছে যে রৈখিক বেগ নিয়ে বস্তুটা ঘুরছে, সেই রৈখিক বেগের মান। তো এই যে বস্তুটা ঘুরছে, এই বস্তুটার আমরা কি বলেছি? বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য একটা বল আছে, যেটাকে বলি কেন্দ্রবিমুখী বল। বাট এই বলটা আমরা কখন দেখতে পাই? যখন আমাদের সুতা ছিঁড়ে যায় বা হাতল থেকে হাত সরে যায়। অর্থাৎ যখন আমার সুতাটা না ছিঁড়ে বা যখন হাতলটাকে শক্ত করে ধরে রাখা হয়, তখন আসলে ভেতরের দিকে একটা বল থাকে, যেটা কেন্দ্রের দিকে থাকে বলে আমরা নাম দিই কেন্দ্রমুখী বল। এই বলটাকে নিষ্ক্রিয় করে দেয়। তো কেন্দ্রমুখী বলটা কেন্দ্রবিমুখী বলটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার কারণেই কিন্তু আমরা যখন সুতা না ছিল বা যখন হাতল ধরে থাকা হলো, তখন এই বলটার ক্রিয়াটা দেখতে পাই না বা ছিটকে যাওয়াটাও সম্ভব হয় না। তো ছিটকে যাওয়াটা কখন সম্ভব হয়? যখন কেন্দ্রমুখী বলটা কোনো কারণে নাই হয়ে যায়। যেমন সুতা দিয়ে যখন আটকানো থাকে, তখন সুতার টান বলটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে। যখন ওই যে মেরিগো রাউন্ডে বন্ধুটা যদি হাতলটাকে শক্ত করে ধরে রাখতো, তাহলে তার হাত আর হাতলের মধ্যে একটা কেন্দ্রবিমুখী বল ডেভেলপ করতো। তো ওই কেন্দ্রমুখী বলটা যখন চলে যায়, ভ্যানিশ হয়ে যায়, তখনই কিন্তু কেন্দ্রবিমুখী বলটা একা কাজ করার কারণে সে বাইরের দিকে বস্তুটাকে ছিটকে নিয়ে যেতে পারে। তাহলে আমরা একটা কনক্লুশন টানতে পারি, কেন্দ্রবিমুখী বলটা সবসময় এক্সিস্ট করে। কেন্দ্রমুখী বলটা সবসময় এক্সিস্ট করবে কি না, এটা কিন্তু ডিপেন্ড করে সুতার ওপরে বা হাতল ধরে রাখা হয়েছে কিনা সেইটার ওপরে, অর্থাৎ সংযোগের ওপরে, রাইট? তো সংযোগ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কেন্দ্রমুখী বলটা জিরো হয়ে যাবে। আর কেন্দ্রমুখী বলটা জিরো হয়ে যাওয়ার কারণে কেন্দ্রবিমুখী বলের ক্রিয়ায় বস্তুটা বাইরের দিকে ছিটকে চলে যাবে। তাই এখানে খেয়াল রাখা জরুরি, যখন কেন্দ্রমুখী বলটা থাকে, মানে যখন সংযোগটা না ছিন্ন হয়, তখন কিন্তু কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী দুইটাই থাকে। আর কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী, তখন এই দুইটার মানই কিন্তু কি হবে? সমান হবে। সো কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বল কিন্তু তখন সমান মান নিয়েই থাকবে যতক্ষণ কেন্দ্রমুখীটা থাকবে। বাট কেন্দ্রমুখীটা যখন চলে যাবে তখন এটা জিরো, আর এটার মান ওই আগের মান নিয়েই থাকবে। তো এফসি দিয়ে আমরা সাধারণত প্রকাশ করি কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বলের মানটাকে। তো এফসি, এটাকে ইলাবোরেটলি বললে এটাকে বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল মানে আমার কেন্দ্রবিমুখী, আবার সেন্ট্রিপেটালও বলা যায়। সেন্ট্রিপেটাল মানে আমার কেন্দ্রমুখী। তো যখন থাকবে কেন্দ্রমুখীটা, তখন সমান মান নিয়েই থাকবে। তাই এই দুইটাকে আমরা একই চলক দিয়েই প্রকাশ করি, একই মান যেহেতু যখন তারা থাকে। তো আমরা এই এফসি এর ভ্যালুটা দেখব। সো এই এফসি এর ভ্যালুটা কোনো ঘূর্ণনশীল বস্তুতে আমরা সূত্র আকারে যেটা শিখি সেটা হচ্ছে mv²/r। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল যদি কখনো তোমাকে বের করতে বলে, তাহলে তোমার যেই জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, যেই বস্তুটা ঘুরছিল সেই বস্তুর ভর, যত রৈখিক বেগে সে ঘুরছে সেই রৈখিক বেগের মান স্কোয়ার,
আর যে ব্যাসার্ধ পথে সে ঘুরছিল সেই ব্যাসার্ধের মান। এই তিনটা টার্ম যদি দেয়া থাকে, বস্তুটার ভর, বস্তুটার রৈখিক বেগ আর বস্তুটা যে বৃত্তপথে ঘুরছিল সেটার ব্যাসার্ধ, তাহলেই কিন্তু আমরা কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্রমুখী বলটা বের করে ফেলতে পারবো। তো আমরা এই কনসেপ্টটার বাস্তব জীবনে প্রয়োগগুলো নিয়ে এখন আলোচনা করব। তো একটা রেসের ঘটনা দেখা যাক। সো একটা রেসের মধ্যে আমরা টিভিতে প্রায়ই দেখে থাকতে পারি এরকম রেস। সো এই রেসগুলোর মধ্যে যখন রাইডার বাঁক নেয়, সে কিন্তু একটু হেলে বাঁক নেয়, রাইট? সে দেখো একটা হেলে গিয়েছে। এই হেলে যাওয়ার কারণটা কি আসলে? এই হেলে যাওয়ার পেছনে তার কারণ একটা রয়েছে অবশ্যই, কারণ সে যখন বাঁক নিচ্ছে, এই বাঁক নেওয়ার সময় কি সে একটা বৃত্তপথে বাঁক নিচ্ছে না? তো বাঁক কখন নেয়? যখন রোডটা একটা রোড আরেকটা রোডের সাথে বৃত্তপথে কানেক্টেড থাকে, তো একটা বৃত্তচাপে সে বাঁক নিচ্ছে। সো যেহেতু সে এই বাঁক নেওয়ার মুহূর্তটাতে একটা বৃত্তচাপ অতিক্রম করছে, তার মানে সে কিন্তু একটা বৃত্তের অংশ হিসেবে কাজ করছে। সো একটা ঘূর্ণনশীল বস্তু হিসেবে কাজ করছে। আর ঘূর্ণনশীল বস্তু হিসেবে সে যদি কাজ করে, আমরা জানি যে কোনো ঘূর্ণনশীল বস্তুতেই কেন্দ্র বিমুখী বল থাকে, আর এই কেন্দ্র বিমুখী বল কী চায়? বস্তুটাকে বাইরের দিকে ছিটকে দিতে চায়। কেন্দ্র বিমুখী বলটা যে থাকে, এই কেন্দ্র বিমুখী বলটার বিপরীতে একটা বল দরকার। কেন্দ্র বিমুখী বলটাকে যদি আমরা ছিটকে দিতে না দিই, তাহলে আমার একটা কেন্দ্রমুখী বল দরকার। বাট ঘটনা হচ্ছে, আমরা সুতা দিয়ে ঘুরানোর কথাটা যে আলোচনা করলাম, আমরা সিসয়ের বা মেরিগো রাউন্ডের ঘটনাটা যে আলোচনা করলাম, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কানেকশন ছিল, রাইট? সুতার সাথে বস্তুর কানেকশন ছিল, মেরিগো রাউন্ডে মানুষটার সাথে হাতলের কানেকশন ছিল। বাট এই ক্ষেত্রে কি কোনো কানেকশন আছে কেন্দ্রের সাথে? এই বস্তুটার বা রাইডারটার কোনো কানেকশন নেই। তো এই ক্ষেত্রে তার কেন্দ্রবিমুখী বলটা কি? তাকে ছিটকে দেওয়া উচিত। তো সে কেন ছিটকাচ্ছে না? বেসিক্যালি সে ছিটকাচ্ছে না এই হেলে বাঁক নেওয়ার কারণেই। তোমরা বলতে পারো হেলে বাঁক নিলে কীভাবে আসলে না ছিটকানো হয়, বা হেলে বাঁক নিলে কীভাবে কেন্দ্রবিমুখী বলটাকে নিষ্ক্রিয় করা যায়, এটা নিয়েই বলতে গেলে আমাদের এখনকার আলোচনা। তো আমরা চলো ডিটেলসে জানি কেন আসলে হেলে বাঁক নিলেই কেন্দ্রবিমুখী বলটা কাজ করতে পারে না। তো এখানে জাস্ট এটারই একটা ফিগার আমরা দেখতে পাচ্ছি। তো এই ফিগারটার মধ্যে দেখো রাইডারটা হেলে বাঁক নিচ্ছে, জাস্ট এটারই একটা চিত্র। তো এই যে সে যখন হেলে বাঁক নিচ্ছে, রাস্তাটা তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে না? সো রাস্তাটা তাকে প্রতিক্রিয়া বল কোন দিকে দিবে? সে যেহেতু বাঁকাভাবে আছে, রাস্তাটা তাকে বাঁকাভাবে প্রতিক্রিয়া বল দিবে, কারণ সে ক্রিয়া বলটা দিচ্ছে এভাবে, তার প্রতিক্রিয়া বলটা এভাবে আসবে। সে যদি সোজাভাবে থাকতো তাহলে প্রতিক্রিয়া বলটা সোজা আসতো। এটা কিন্তু খেয়াল রাখা জরুরি। সে বাঁকাভাবে আছে বলে প্রতিক্রিয়া বল বাঁকাভাবে, যদি সোজাভাবে থাকতো তাহলে প্রতিক্রিয়া বল কিন্তু সোজাভাবে আসতো। তো যেহেতু এই ক্ষেত্রে সে বাঁকাভাবে আছে, এই ক্ষেত্রে প্রতিক্রিয়া বলের কিন্তু দুইটা অংশ পাওয়া যাবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর। সো আমরা যদি ধরে নেই প্রতিক্রিয়া বলের ওয়াই অক্ষের সাথে, এটাকে আমরা উলম্বও বলতে পারি। সো প্রতিক্রিয়া বলের উলম্বের সাথে কোণ থিটা, থিটার পরিচয়টা কিন্তু একটু ভালো করে লিখে রাখো তোমরা। থিটা কি? উলম্বের সাথে প্রতিক্রিয়া বলের কোণ। সো উলম্বের সাথে প্রতিক্রিয়া বলের যদি একটা কোণ থাকে থিটা, তাহলে কিন্তু আমরা দুইটা উপাংশ পেতে পারি। একটা হচ্ছে আর কস থিটা। যেহেতু আমার খেয়াল রাখা জরুরি, তোমাদের সাধারণত অনেকেই মুখস্থ করা একটা জিনিস যে উলম্ব বরাবর কোনো কিছুর উপাংশ হচ্ছে সাইন থিটা, অনুভূমিক বরাবর কোনো কিছুর উপাংশ হচ্ছে কস থিটা। এই কনসেপ্টটা কিন্তু আসলে ভুল। আসলে জিনিসটা এরকম যে যার উপাংশ নিচ্ছ তার যার সাথে কোণ, তার সাথে উপাংশটা হচ্ছে কস থিটা, আর যার সাথে লম্বভাবে থাকবে, অর্থাৎ এইটার সাথে যেহেতু কোণ আর এইটার লম্বভাবে যেহেতু এটা আছে, তো এইটার সাথে সাইন থিটা। তার মানে এই ক্ষেত্রে যে উপাংশটা, এই উপাংশটা কিন্তু কস থিটা, কারণ এর সাথে কোণ, আর এর সাথে কোণটা আসলে কত? 90 মাইনাস থিটা। সো এখানে আর কস 90 মাইনাস থিটা লেখা যেত। কস 90 মাইনাস থিটা যেহেতু সাইন থিটা, তাই আমরা এখানে আর সাইন থিটা ইউজ করতে পারি। তো আমরা প্রতিক্রিয়া বলের দুইটা উপাংশ পাচ্ছি। কোন ক্ষেত্রে পাচ্ছি? যখন হেলে বাঁক নিচ্ছে তখনই পাচ্ছি। যদি হেলে বাঁক নিয়ে সোজাভাবে বাঁক নিত, তখন বলো তো তোমরা থিটাটা কত হতো? তখন থিটাটা কিন্তু 0 ডিগ্রি হতো, কারণ তখন আর কিন্তু আর এভাবে থাকতো, তখন আরটাই থাকতো এইভাবে, রাইট? সো আরই উলম্ব বরাবর থাকতো। তো আর উলম্ব বরাবর থাকলে আর এর উলম্বের সাথে কোণ হতো 0। সো তখন থিটার মান কিন্তু 0 হতো। থিটার মান 0 হলে যেটা হতো, এই বরাবর অংশটা ঠিকই থাকতো আর হিসেবে, বাট এই বরাবর 0 যদি হয়ে যেত তাহলে এই উপাংশটা কিন্তু থাকতো না। তার মানে থিটার মান 0 হলে কিন্তু এই উপাংশটা সম্ভব না। তার মানে যখন হেলে বাঁক না নিবে, সোজাভাবে বাঁক নিবে, তখন কিন্তু এই অংশটা বলে কিছু থাকবে না। হেলে বাঁক নিলেই কিন্তু এই অংশটা সৃষ্টি হচ্ছে। এই অংশটা সৃষ্টি হওয়ার ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? তো আমরা কি শিখলাম? আর কস থিটা হচ্ছে উলম্ব বরাবর প্রতিক্রিয়া বলের উপাংশ, আর সাইন থিটা হচ্ছে অনুভূমিক বরাবর প্রতিক্রিয়া বলের উপাংশ। আর সাইন থিটা তখনই থাকে যখন হেলে বাঁক নেওয়া হয়।
আচ্ছা, তো এখন আমরা যদি দেখি এই আর কস থিটা আর সাইন থিটা কাজ করছিল আমার অনুভূমিক বরাবর বাম দিকে আমার এই ঘটনার জন্য, আর কস থিটা কাজ করছিল আমার লম্ব বরাবর অপরের দিকে। তো বাইকটার তো একটা ওজন আছে, রাইট? মানুষ সহ রাইডার সহ বাইকটার একটা ওজন আছে, ওজনটাকে আমরা বলতে পারি mg। সো ওজনটা নিচের দিকে কাজ করছে, রাইডার আর বাইকের ভর মিলে হচ্ছে m। সো mgটা নিচের দিকে কাজ করবে। আর যেহেতু সে এইভাবে বাঁক নিচ্ছে, এইভাবে বাঁক নিলে কি সে এরকম একটা বৃত্তপথে পাড়ি দিচ্ছে, এরকম একটা বৃত্তপথে যদি পাড়ি দেয় তাহলে তার কেন্দ্র বিমুখী বলটা কোন দিকে কাজ করবে? যেহেতু সে এটা কেন্দ্র, এদিকে কোথাও কেন্দ্র থাকছে, তো তার কেন্দ্র বিমুখী বলটা কিন্তু বাইরের দিকে, মানে ডান দিকে কাজ করবে আমার এখানে। তাই আমি এখানে দেখো ডান দিকে কেন্দ্র বিমুখী বলটা দিলাম, যেটা হচ্ছে FC, আর যেটা সূত্র আমরা শিখে এসেছি mv²/r। m হচ্ছে বাইক আর রাইডারের ভর, ভি হচ্ছে এই মুহূর্তে রাইডারটার বেগ, আর আর হচ্ছে যে ব্যাসার্ধ বৃত্তপথে সে ঘুরছে সেই ব্যাসার্ধের মান। তাহলে দেখো তো এখানে এক্স অক্ষ বরাবর কয়টা বল? 2টা বল। ওয়াই অক্ষ বরাবর কয়টা বল? 2টা বল। আমরা কি এটা বলতে পারি ওয়াই অক্ষ বরাবর বলগুলো সমান? কেন বলতে পারি বলো তো? ওয়াই অক্ষ বরাবর বলগুলো যদি সমান না হতো, ধরে নাও তোমার আর কস থিটাটা mg থেকে বড়, যদি এটা হতো তাহলে কি সে বাইকটি চালাতে চালাতে আকাশের দিকে উড়ে যেত না? কারণ উপরের দিকে একটা লব্ধি বল আছে, সো উপরের দিকে সে যাওয়া শুরু করতো। তো উপরের দিকে যাওয়া শুরু করা এটা কি বাস্তব ক্ষেত্রে ঘটে? না, বাস্তব ক্ষেত্রে কিন্তু সে উপরের দিকে যাচ্ছে না। আবার কেউ যদি চিন্তা করতে mgটা বড় হতে পারে আর কস থিটা থেকে, mg বড় হওয়ার অর্থ কি সে চলতে চলতে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, এটা কি হচ্ছে? না, সে কিন্তু চলতে চলতে মাটির ভেতরেও ডেবে যাচ্ছে না, তার মানে সে ওপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তার মানে এই দুইটা অবশ্যই একটা আরেকটাকে ব্যালেন্স করছে। তাই আমি বলতে পারি ওয়াই অক্ষ বরাবর আর কস থিটা ইকুয়াল টু mg, অর্থাৎ আর কস থিটা আসলে কী করছে? ওজনটাকে ধরে রাখছে, ওজনটা তাকে ডাবিয়ে দিতে পারছে না আর কস থিটার কারণে। এবার আসি এক্স অক্ষ বরাবর, সে চলতে চলতে কি রাস্তার বাইরে চলে যাচ্ছে, বা সে চলতে চলতে কি ওই বাম পাশের রাস্তার বাইরে চলে যাচ্ছে? না, সে কিন্তু রাস্তার মধ্যে থেকেই হেলে বাঁক নিচ্ছে। তার মানে অবশ্যই এফসি আর আর সাইন থিটা সমান হতে হবে যদি সে রাস্তাতে থেকেই বাঁক নিতে চায়। তোমরা বলতে পারো ভাইয়া অনেক ক্ষেত্রে তো সে চলতে চলতে রাস্তার বাইরে চলে যাওয়া হয়। হ্যাঁ, হতে পারে। তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, তাদের ক্ষেত্রে তারা ভি এমনভাবে তৈরি করছে, প্রয়োজনের চেয়ে বেশি তৈরি করছে, তাই হয়তো এটা বেশি ছিল তাদের ক্ষেত্রে। তো এটা বেশি থাকার কারণে সে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা চলতে চলতে রাস্তার বাইরে ছিটকে যাচ্ছে। সো এমন না যে আর সাইন থিটা থাকলেই এটা প্রিভেন্ট হবে, এটা কিন্তু তাও রাইডারের ওপর ডিপেন্ড করে। রাইডার আর সাইন থিটা হেলে বাঁক নিয়ে তৈরি করলো ঠিকই, কিন্তু সে এত বেশি ভি দিয়েছে, এত বেশি স্পিডে চাচ্ছে যে এত বেশি ভি এর কারণে এটার মানটা এটার তুলনায় বেশি হয়ে গেলে সে ডান দিকে ছিটকে যাবে। আবার কেউ যদি ভি কম রেখে খুব বেশি হেলে যায় তাহলে কিন্তু সে বাম দিকে ছিটকে চলে যাবে, রাইট? তার মানে এটার জন্য কিন্তু একটা প্র্যাকটিসের দরকার। সো যারা এরকম মোটোজিপি রেস এগুলোতে রেস করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুবই আয়ত্তে নেওয়া থাকে যে কতটুকু বাঁকলে কতটুকু বেগ তারা দিবে। সো আর সাইন থিটা ইকুয়াল টু mv²/r কোন ক্ষেত্রে? যদি সে অ্যাক্সিডেন্ট না করে সে তার রাস্তায় থেকেই বাঁক নিতে চায় সেই ক্ষেত্রে। সো আর সাইন থিটা ইকুয়াল টু mv²/r, এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট না করে যখন টার্ন নিবে সেই ক্ষেত্রে ব্যালেন্স করতে হবে। যদি ব্যালেন্স না হয় তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ডানে ছিটকে যাবে বা বামে ছিটকে যাবে। তো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর বলগুলোর সমতা দেখলাম, এটাকে সমান করে ফেলে, এটাকে সমান করে ফেলে। তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে তাহলে বাইক সামনে আগাচ্ছে কেন? তার যদি এক্স অক্ষ বরাবর কোনো লব্ধি বল না থাকে, ওয়াই অক্ষ বরাবর কোনো লব্ধি বল না থাকে, তাহলে বাইক সামনে আগাচ্ছে কেন? এটার কারণটা হচ্ছে এই যে এই বাইকটার দেখো এক্স অক্ষ বরাবর বলগুলো ব্যালেন্স হয়ে গিয়েছে, ওয়াই অক্ষ বরাবর বলগুলো ব্যালেন্স হয়ে গিয়েছে, বাট জেড অক্ষ বরাবর তার কি একটা বেগ আছে না? সো যেহেতু সে অ্যাসেলারেশন দিচ্ছে, সো তার জেড অক্ষ বরাবর কিন্তু একটা স্পিড থাকবে। সো জেড অক্ষ বরাবর কিন্তু একটা লব্ধি বেগ সামনের দিকে থাকলেই সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো আমাদের এক্স অক্ষ বরাবর বলগুলো নিষ্ক্রিয় হয়ে গেল, ওয়াই অক্ষ বরাবর বলগুলো নিষ্ক্রিয় হয়ে গেল, জেড অক্ষ বরাবর সামনের দিকে এগিয়ে গেল। তো এই যে এইখানে যেই লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু তোমাদের আসতে পারে যে রাস্তার বাঁকে সাইকেল আরোহী বা মোটরসাইকেল আরোহী কেন হেলে বাঁক নেয়। এটার কারণ হচ্ছে এই ব্যাখ্যাগুলো তোমরা দিবে, তারপরে তোমরা একটা লাইন জুড়ে দিবে যদি সোজাভাবে বাঁক নিত তবে আর সাইন থিটা ইকুয়াল টু 0 হতো। আর সাইন থিটা ইকুয়াল টু যদি 0 হতো মানে এই অংশটা যদি না থাকতো তাহলে এই অংশটার ক্রিয়ায় বাইকটা বাইরের দিকে ছিটকে যেত। তাই ছিটকে যাবার সম্ভাবনা কমিয়ে নেওয়ার জন্য রাইডার কি করে? হেলে বাঁক নেয়। সো এইভাবে লাস্টের লাইনটা বলে দেবে, তাহলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে। তো আমরা তাহলে কি শিখলাম যে বাস্তব জীবনে কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র বিমুখী বল
এফসি আর আর সাইন থিটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করছে, দুইটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, আর কস থিটা এমজিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, আর জেড অক্ষ বরাবর বাইকটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো এই তো গেল আমার রাইডার মানে হুন্ডা আর সাইকেল এগুলোর ক্ষেত্রে ঘটনা, যারা হেলে বাঁক নিতে পারে। কিন্তু গাড়ির ক্ষেত্রে কিভাবে বাঁক নেয় বা বাসের ক্ষেত্রে কিভাবে বাঁক নেয়? নিশ্চয়ই গাড়ি বা বাস এমন করে না যে দুইটা চাকা মাটির সাথে লাগিয়ে বাকি দুইটা চাকা উপরে উঠিয়ে চলতে পারে না। সো সেই ক্ষেত্রে যেটা করা হয় সেটা করতে হয় আসলে ইঞ্জিনিয়ারদের। যারা রাস্তাটা তৈরি করে তারা যেটা করে সেটা হচ্ছে তারা রাস্তাটার এক পাশকে নিচু করে তৈরি করে, আরেকটা পাশকে উঁচু করে তৈরি করে, জাস্ট এই ঘটনাটার মতো। এই ঘটনায় দেখো রাস্তার একটা পাশ কিন্তু নিচু আর একটা পাশ কিন্তু উঁচু। এতে যেটা হয় সেটা হচ্ছে গাড়িটা রাস্তার ওপর দিয়ে চলার কারণে গাড়িটা কিন্তু এই যে এই ভূমিটাকে আমি এঁকেছি এই ভূমি হিসেবে, খেয়াল রাখবে কোনটা হিসেবে আঁকা হচ্ছে, এই যে এই মাটিটাকে আঁকা হয়েছে এই হিসাবে, আর পিচ ঢালা অংশটা এটা হচ্ছে সেই পিচ ঢালা অংশটা। সো যেহেতু গাড়িটা পিচ ঢালা অংশটার ওপরে আছে আর রাস্তাটাই বাঁকা, তাই গাড়িটা রাস্তার ওপরে থাকার কারণে গাড়িটা কিন্তু বাই ডিফল্ট এরকম বাঁকাভাবে থাকে। সো বাঁকাভাবে যদি থাকে তাহলে আমরা ধরে নিই রাস্তার এক পাশ থেকে আরেকটা পাশ কতটুকু বাঁকা, সেটা থিটা যদি হয় তাহলে এটা হচ্ছে আমার সেই থিটাটা। তো ফিগারের সাথে মিলিয়ে নাও। সো এটা হচ্ছে আমার সেই থিটাটা। তাহলে এই ক্ষেত্রে ওজন তো সবসময় আমরা জানি খাড়া নিচের দিকে কাজ করে, সো ওজন খাড়া নিচের দিকে কাজ করছে। প্রতিক্রিয়া বল এই ক্ষেত্রে কোথায় দিবে? রাস্তাটা গাড়িটাকে প্রতিক্রিয়া বল দিচ্ছে না, সো রাস্তাটা গাড়িটাকে লম্বভাবে প্রতিক্রিয়া বল দিবে, যেটা কি না এইভাবে হবে। সো এই ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখা জরুরি যে আমার প্রতিক্রিয়া বলটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর না বা উলম্ব বরাবর না, প্রতিক্রিয়া বলটা কি উলম্বের সাথে কিন্তু বেঁকে আছে। এখন এই ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস বলা যায়, উলম্বের সাথে প্রতিক্রিয়া বলটা কতটা বেঁকে আছে। উলম্বের সাথে প্রতিক্রিয়া বলটা কিন্তু আমার থিটা পরিমাণ কোণ বেঁকে থাকবে। কেন এটা বলতে পারি এটা একটু বুঝাই। এইটা কি আমার ধরো এক্স অক্ষ আর এইটা কি আমার ওয়াই অক্ষ, তাই না? আচ্ছা, তো আমাদের রাস্তাটা বাঁকা হওয়ার কারণে প্রতিক্রিয়া বলটা কি বেঁকে গিয়েছে, রাইট? আবার রাস্তাটা বাঁকা হওয়ার কারণে ধরো রাস্তাটা কতটুকু বাঁকলো, রাস্তাটা কি এটা হচ্ছে রাস্তাটা। সো রাস্তাটা যদি থিটা কোণে বাঁকে, এটা হচ্ছে আমার নতুন এক্স অক্ষ ধরো, আর এটার সাথে লম্ব বরাবর এটাকে আমরা বলছি নতুন ওয়াই অক্ষ। তো নতুন ওয়াই অক্ষ কি ওয়াই প্রাইম। তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এক্স ওয়াই এটা বোঝাচ্ছি, এক্স ওয়াই দিয়ে আমি বোঝাচ্ছি যে আমাদের এই এক্স দিয়ে ভূমিটা আর ওয়াই দিয়ে আমরা যেটাকে উলম্ব জানি সেটা। আর নতুন এক্স প্রাইম এটা হচ্ছে আমার এই যে এই লাইনটা আসলে। সো নতুন এক্স বা এক্স প্রাইম এটা হচ্ছে আমার রাস্তাটা, আর নতুন ওয়াই কিন্তু আমার প্রতিক্রিয়া বলটা, যেহেতু রাস্তার সাথে প্রতিক্রিয়া বলটা কি করে আছে, লম্বভাবে আছে। তো এটা আমার রাস্তা আর এটা আমার প্রতিক্রিয়া বল। তাহলে একটু খেয়াল করে দেখো তো, তোমাদের এক্সের সাথে আগের এক্সের সাথে আমি একটু দেখাই, তোমাদের আগের এক্স অক্ষের সাথে নতুন এক্স অক্ষ কত কোণ করে আছে, থিটা কোণ করে আছে। তাহলে আগের ওয়াই অক্ষের সাথে নতুন ওয়াই অক্ষ কত কোণ করে থাকবে, থিটা কোণেই থাকবে। জাস্ট এই ঘটনাটা তোমরা বলতে পারো যে আগের এক্স অক্ষের সাথে, আমি এই জিনিসটাকে একটু মুছে দেখাই। সো দেখো এখন তো আগের এক্স অক্ষের সাথে নতুন এক্স অক্ষ থিটা কোণে আছে। সো আগের ওয়াই অক্ষ যেটা কিনা আমার এই লাইনটা, আগের ওয়াই অক্ষের সাথে নতুন ওয়াই অক্ষ কিন্তু থিটা কোণেই বেঁকে যাবে। সো এই জিনিসটা কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে থিটার পরিচয় কয়টা বলো তো? থিটার পরিচয় কিন্তু এখন আমরা দুইটা পেয়ে গিয়েছি। দুইটা কি? একটা বলতে পারি ভূমির সাথে রাস্তাটা কত কোণে উঁচু, অর্থাৎ ভূমির সাথে রাস্তাটা কত কোণে উঁচু এটা। আরেকটা পরিচয় কি? উলম্বের সাথে, মানে যেটাকে আগের ওয়াই অক্ষ বলছি, উলম্বের সাথে প্রতিক্রিয়া বলের কোণ। প্রতিক্রিয়া বলটাই কিন্তু আমার নতুন ওয়াই অক্ষ হিসেবে কাজ করছে। সো আমার থিটার দুইটা পরিচয়, ভূমির সাথে রাস্তার কোণ, আবার উলম্বের সাথে প্রতিক্রিয়া বলের কোণ। তো এই পরিচয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে তাহলে আমরা কি প্রতিক্রিয়া বলটার দুইটা উপাংশ পাবো। উলম্ব বরাবর কোণ যেহেতু ধরেছি থিটা, তাহলে উলম্বের সাথে সে উপাংশ যেটা করবে সেটা কি কস থিটা, যার সাথে থিটা কোণ তার সাথে কস থিটা উপাংশ। আর এই ক্ষেত্রে অনুভূমিকের সাথে তার উপাংশটা কী হবে? অনুভূমিকের সাথে সে কত কোণ করে আছে? অনুভূমিকের সাথে সে 90 - থিটা কোণ করে আছে। যেহেতু এটা থিটা, এটা কত হবে? 90 - থিটা। সো এই বরাবর উপাংশটা কী হবে? আর কজ 90 - থিটা, যেটাকে আমি বলতে পারি আর সাইন থিটা। অর্থাৎ প্রতিক্রিয়া বল আমার আর এটা,
আর এর একটা উপাংশ আর cos থিটা আর একটা উপাংশ আর sin থিটা, এটা হচ্ছে আমার মূল আর ভ্যালুটা। ওকে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আগের মতো বলা যায় যে y অক্ষ বরাবর কি আমার আর cos থিটা আর mg কাজ করবে, যেটা পরস্পরকে ব্যালেন্স করে দিবে। ব্যালেন্স যদি না করতো তাহলে গাড়িটা চলতে চলতে আকাশে উড়ে যেত বা চলতে চলতে গাড়ির রাস্তার মধ্যে ঢুকে যেত। তো এটা অবশ্যই আরেকটাকে ব্যালেন্স করে দেয়, আর cos থিটা mgকে ধরে রাখে। এগুলো কিন্তু আসে এমসিকিউতে, ওজনকে ধরে রাখে কোন অংশটা প্রতিক্রিয়া বলের, আর cos থিটা অংশটা। আর সাইন থিটা অংশটা কি করবে দেখো তো, গাড়িটা যদি এইভাবে বাঁক নেয়, এইভাবে বাঁক নিলে তার কেন্দ্র বিমুখী বলটা কি এইদিকে কাজ করবে, যেহেতু কেন্দ্র হিসেবে আমরা ধরেছি কি এটাকে। সে যেহেতু এরকম একটা বৃত্তচাপ পাড়ি দিচ্ছে, এটা হচ্ছে আমার বৃত্তটা, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধটা, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রটা। সো কেন্দ্র বিমুখী বল মানে কেন্দ্রের বাইরের দিকে কাজ করে, তাহলে এটা কি বাম দিকে কাজ করবে, মানে এই বাম দিকে কাজ করছে। সো কেন্দ্র বিমুখী বলটা বাম দিকে কাজ করলে, কেন্দ্র আর সাইন থিটা বলটা ডান দিকে কাজ করলে, সঠিকভাবে বাঁক নেওয়ার ক্ষেত্রে এই দুইটা অবশ্যই আরেকটাকে ব্যালেন্স করতে হবে। তো এই ক্ষেত্রেও বলা, এটা আগের মতো বলতে পারি যে ভি এর মানটা কিন্তু ইচ্ছা মতো দেওয়া যাবে না। ভি এর মান যদি কেউ প্রয়োজনের চেয়ে বেশি দেয়, মানে বাম দিকে যে কেন্দ্রবিমুখী বলটা আছে, যেহেতু এটা mv²/r, এটা যদি প্রয়োজনের চেয়ে ভি এর মান বেশি দেয়, তাহলে কিন্তু এই জায়গাটার মধ্যে সে অতিরিক্ত বল পাবে, মানে বাম দিকটা একটু বড় হয়ে যাবে ডান দিকের তুলনায়, ডান দিকের বলের তুলনায়। সো সেই ক্ষেত্রে যেটা হবে, চলতে চলতে সে এদিকে চলে আসবে। সো সে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে। তো এই ঘটনাটার মধ্যে খেয়াল করো, স্মল আর বলতে কিন্তু একটা পরিচয় বোঝানো হচ্ছে, সেটা কি এই বাঁকের ব্যাসার্ধ। তো প্রশ্নগুলো যখন হবে তখন কিন্তু এই যে কতটুকু ব্যাসার্ধ পথে সে বাঁক নিচ্ছে, এটাকে স্মল আর দিয়ে বলা থাকবে, এটাকে বলা থাকবে বাঁকের ব্যাসার্ধ। তো ক্যাপিটাল আর কি প্রতিক্রিয়া বল, আর স্মল আর কি, স্মল আর হচ্ছে আমার যে বাঁক সে নিচ্ছে সেই বাঁকের ব্যাসার্ধ। তাহলে সঠিকভাবে বাঁক নেওয়ার ক্ষেত্রে এই দুইটা, এই বলটা আর এই বলটা পরস্পরকে ব্যালেন্স করতে হবে। তাহলে এইটাও কিন্তু একটা প্রশ্ন যে রাস্তার এক পাশ থেকে আরেক পাশ কেন উঁচু করে তৈরি করা হয়, তখন তোমরা এই লেখাগুলো উত্তর করবে। এটা কিন্তু গত পেজের লেখার মতোই হুবহু, খালি ফিগারটা চেঞ্জ। সো ফিগারটা আঁকবে, ফিগারটা এঁকে বলবে রাস্তাটা যদি সোজা থাকতো, মানে বাঁকাভাবে না তৈরি করতো, সোজা থাকতো, তাহলে কি থিটা 0 হয়ে যেত। রাস্তাটাই যদি এখানে থাকতো, থিটা 0 হয়ে যেত। থিটা 0 হলে আর সাইন 0, মানে এটা 0 হয়ে যেত, আর এটা 0 হলে এই অংশটা কিন্তু 0 হতো না, মানে এই অংশটা কিন্তু একটা থেকে যেত, কারণ সে বাঁক নিচ্ছে। তো এই অংশটা 0 হয়ে গেলে বাম পাশ কিন্তু ডান পাশকে ব্যালেন্স করতে পারতো না, মানে এই পাশটা কিন্তু এই পাশটাকে ব্যালেন্স করতে পারতো না। এটা 0 আর এটার একটা মান আছে, তখন এই সূত্রটাও খাটতো না। তো তখন আমার এই জায়গাটার মধ্যে বাম পাশে অতিরিক্ত বল থাকার কারণে, ডান পাশে বল না থাকার কারণে সে ছিটকে যেত। অর্থাৎ সোজাভাবে বাঁক নিলে ছিটকে যেত, বাট সোজাভাবে রাস্তা তৈরি করলে গাড়িটা ছিটকে যেত, আর বাঁকাভাবে রাস্তাটা তৈরি করার কারণে গাড়িটা কিন্তু ছিটকাবে না। তো এই যে এই লেখাগুলো আছে, এগুলো কিন্তু আমাদের সূত্র হিসেবেই মাথায় রাখতে হবে। এটা হচ্ছে সঠিকভাবে বাঁক নেওয়ার জন্য শর্ত। তো আমরা এখন যেটা করব, থিটা কোণটাকে বের করব। থিটার পরিচয় অলরেডি আমি দুইটা বলেছি, উলম্বের সাথে গাড়ির প্রতিক্রিয়া বলের কোণ, আবার রাস্তার এক পাশ থেকে অন্য পাশ কত কোণে উঁচু করে তৈরি করতে হয়। এই থিটারই কিন্তু বইতে আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় রাস্তার ব্যাংকিং কোণ। কেন এটা বলা হয় বলি, এই যে এক পাশ থেকে আরেক পাশ উঁচু করে তৈরি করা রাস্তার বাঁকের ক্ষেত্রে, রাস্তার এক পাশ থেকে আরেক পাশ উঁচু করে তৈরি করার এই ঘটনাটাকে বলা হয় ব্যাংকিং ঘটনা। তো এটাকে আমরা ইংলিশে বলি ব্যাংকিং বা ইমব্যাঙ্কমেন্ট ঘটনা। সো এইটার যে অ্যাঙ্গেলটা, যেহেতু এক পাশ থেকে আরেক পাশ থিটা কোণে উঁচু করে তৈরি করা হয়েছে, তাই থিটাকে নাম দেওয়া হয় ব্যাংকিং কোণ। তাহলে থিটার কয়টা পরিচয় হলো? 3টা। ব্যাংকিং কোণ, উলম্বের সাথে গাড়ির প্রতিক্রিয়া বলের কোণ, রাস্তার এক পাশ থেকে অন্য পাশ কত কোণে উঁচু সেই কোণ। তার মানে থিটা যেই নামেই ডাকুক না কেন, তুমি তো বুঝছোই থিটাটা আসলে কি। সো আমরা থিটাটাকে এখন বের করব। কিভাবে বের করা যায়? আমরা আর cos θ = mg, আর sin θ = mv², এটা হচ্ছে সঠিকভাবে বাঁক নেওয়ার শর্ত আমরা পড়েছি। যদি সে সঠিক ভি দেয় তাহলে এই জিনিসটা অর্জিত হবে। এই দুইটা সূত্রকে আমরা যদি একটা আরেকটাকে দিয়ে ভাগ দিই, অর্থাৎ এটাকে 2 নম্বর সমীকরণ ধরো, এটাকে 1 নম্বর সমীকরণ ধরো, 2 নম্বর সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ করলে বাম পাশে কি থাকে? আর sin θ / আর cos θ, আর কাটাকাটি থাকবে tan θ। ডান পাশে কি থাকে? mv²/r / mg, mm কাটাকাটি থাকবে v²/rg। এই ফর্মুলাটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ফর্মুলাটা দিয়ে কী লাভ? এই ফর্মুলাটা দিয়ে আমরা ব্যাংকিং কোণ বের করতে পারি। ধরো তুমি একটা ইঞ্জিনিয়ার, তো তুমি রাস্তা বানাবে, তো তুমি রাস্তা বানানোর সময় একটা পাশ থেকে আরেকটা পাশ কতটা উঁচু করে তৈরি করে বানাবে। ধরো রাস্তার একটা বাঁক বানানোর দায়িত্ব তোমার পড়লো, তো বাঁকের এক পাশ থেকে আরেক পাশ কতটা উঁচু করে, তুমি কত কোণে উঁচু করে তৈরি করে দাঁড় করাবে, সেটার জন্য কিন্তু এই সূত্রটা ব্যবহার করা যায়। ভি এর পরিচয় কি? ভি এর পরিচয় হচ্ছে সর্বোচ্চ সেই বেগ যেই বেগে
চালালেও গাড়িটা ছিটকাবে না। অর্থাৎ তুমি যে রাস্তাটা বানাবে, রাস্তা বানানোর পূর্বে কিন্তু তোমাকে একটা শর্ত দিয়ে দিবে যে তুমি রাস্তাটা বানাও এত বেগের জন্য। তোমরা খেয়াল করলে দেখবে ফ্লাইওভার বা এসব জায়গায় বাঁকের ক্ষেত্রে কিন্তু লেখা থাকে যে আমার সর্বোচ্চ গতিবেগ হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এই যে এই মানগুলো লেখা থাকে, এই মানগুলোই কিন্তু আসলে ওই রাস্তাটার জন্য উপযুক্ত মান। কারণ রাস্তাটা যেহেতু বানানো হয়ে গেছে, তার মানে তার থিটাটা নির্দিষ্ট হয়ে গেছে, আর ওই থিটাটার জন্য কিন্তু একটা সুনির্দিষ্ট ভি আছে, তাই না? একটা সুনির্দিষ্ট ভি, একটা সুনির্দিষ্ট আর এর জন্যই তো একটা সুনির্দিষ্ট থিটা পাবে। তো ওই রাস্তাগুলোর থিটার জন্যই কিন্তু বরাদ্দকৃত ভি দেওয়া থাকে। তার মানে ওই জিনিসটা সর্বোচ্চ কত বেগে চালালেও রাস্তাটা ছিটকাবে না, গাড়িটা ছিটকাবে না ওই রাস্তার মধ্যে, সেটাই হচ্ছে আমার এই ভি। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর স্মল আর কি? বাঁকের ব্যাসার্ধ। বাঁকের ব্যাসার্ধটা কীরকম হয়? জাস্ট এরকম দেখো, এখানে যদি সে এতটুকু বাঁক নেয় তাহলে এতটুকু বৃত্তের সে অংশ, এই বৃত্তটার সে অংশ, এই বৃত্তটার ব্যাসার্ধ কত? বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। যেমন আমার এই ক্ষেত্রে হচ্ছে এইটা স্মল আর। তো যাই হোক, আমরা চলো এই সূত্রটা দিয়ে একটা প্রবলেম দেখে আসি। রাস্তার এক পাশ থেকে অন্য পাশ কতটা উঁচু কোণে তৈরি করব, এরকম একটা প্রবলেম, একটা রাস্তার ডিজাইনের প্রবলেম। তো এখানে কি বলে দেওয়া আছে? এমন একটি রাস্তার বাঁক তৈরি করো যার মধ্যে বাঁকের ব্যাসার্ধ 90 মিটার আর উক্ত বাঁকে গাড়ির সর্বোচ্চ গতিসীমা 40 কিলোমিটার প্রতি ঘন্টা দিতে হবে। তার মানে তোমাকে বাঁকের ব্যাসার্ধ মানে স্মল আর দেওয়া আছে, আর সর্বোচ্চ গতিবেগ মানে ভি কত, মানে রাস্তাটার জন্য সর্বোচ্চ ভি তুমি কত দিবে সেটা তোমাকে নির্দেশ করে দেওয়া আছে, 40 কিলোমিটার পার আওয়ার দিতে হবে। রাস্তাটা যেন 10 মিটার প্রশস্ত হয়। সো প্রশস্ত জিনিসটা কি, এটা নিয়ে আলোচনা করব সামনে। তো রাস্তার ব্যাংকিং কোণ কত দিব সেটা নিয়ে একটু কথা বলি, চলো দেখো। তো এই ক্ষেত্রে দেখো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ভি দেওয়া আছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে আমরা বলতে পারি 11.11 মিটার পার সেকেন্ড। কীভাবে নিলাম? 1000 দিয়ে গুণ দিয়ে 3600 দিয়ে ভাগ দিলাম। তাহলে এটা কিসে চলে আসলো? এটা আমার চলে আসলো কত সর্বোচ্চ বেগটা, সেটা মিটার পার সেকেন্ডে। আমাদের স্মল আর দেওয়া ছিল 90 মিটার, আর আমাদের প্রস্থ দেওয়া ছিল, প্রস্থকে সাধারণত ডি দিয়ে প্রকাশ করে 10 মিটার। সো ডি নিয়ে কোনো সূত্র এখনও শিখনি, আমরা এই ম্যাথটার মধ্যেই শিখে ফেলবো। খুবই সিম্পল সূত্র, যেটা তোমরা অলরেডি 9-10 থেকেই জানো। তো যাই হোক, আমাদের প্রথম প্রশ্ন বলে দেওয়া আছে রাস্তার ব্যাংকিং কোণ কত দিবে, অর্থাৎ থিটাটা কত। তাহলে আমরা ফর্মুলা লিখতে পারি tan θ = v²/rg। সো ভি এর ভ্যালু আমরা 11.11 বসাবো, আর এর ভ্যালু 90 বসাবো, ডি এর ভ্যালু 10 বসাবো। বসালাম, বসিয়ে যদি আমি ক্যালকুলেটারে tan ইনভার্স করি, tan θ = tan ইনভার্স এই রাশিটা যদি করি, তাহলে আমি থিটার ভ্যালুটা পেয়ে যাব 7.97 ডিগ্রি। অর্থাৎ রাস্তার এক পাশ থেকে আরেক পাশ 7.97 ডিগ্রি কোণে উঁচু করে তৈরি করব। এরপরের প্রশ্নটা কি বলে দেওয়া আছে? ওই রাস্তার এক পাশ থেকে অন্য পাশ কতটা উঁচু করে তৈরি করব। এখানে হচ্ছে কতটা, ঠিক আছে? তো এক পাশ অন্য পাশ হতে কতটা উঁচু করে দেবো, কতটা মানে হাইট, এখানে হাইট জানতে চাওয়া হয়েছে, কোণ না। যদি বলতে কত কোণ তাহলে এটাই উত্তর, যদি বলে কতটা তাহলে আমাদের একটু রাস্তার কাটা অংশটা নিয়ে চিন্তা করতে হবে। ধরো এটা হচ্ছে আমার রাস্তাটা, রাস্তার নিচু পাশটা এটা, রাস্তার উঁচু পাশটা এটা, আর এটা হচ্ছে কত কোণে উঁচু, যেটা আমরা বের করেছি 7.97 ডিগ্রি। তো আমার আসলে জানতে চাওয়া হয়েছে কি, আমার আসলে জানতে চাওয়া হয়েছে এই হাইটটা। তো এইখানেই আসলে রাস্তার প্রস্থটা কাজে লাগবে। তো রাস্তার প্রস্থটা কিন্তু এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, অতিভুজটা কিন্তু আমার প্রস্থ। দেখো এখানে পিচ ঢালা অংশ কি, এটা না, এটাই তো আমার রাস্তাটা, এটা হচ্ছে নিচে মাটিটা মানে ভূমিটা। সো এই অংশটা কিন্তু দেওয়া আছে, রাস্তার এক পাশ থেকে আরেক পাশের দূরত্ব, এটা কিন্তু অবশ্যই অতিভুজ। অনেকেই ভুল করে এটাকে ভূমি লেখে, বাট এটা কিন্তু আসলে অতিভুজ, কারণ রাস্তাটা তো আমরা ভূমি পার্টটা দেখবো না, এটা তো নিচে পিচের, আর পিচ ঢালা অংশটা দেখবো। সো এখানে ফিতা বসিয়ে মাপলে যেটা পাবো, এটা প্রস্থ যদি হয় তাহলে এটা কিন্তু আসলে ত্রিভুজটার অতিভুজটা, ঠিক আছে? তার মানে আমরা অতিভুজ জানি ডি, যেটা রাস্তার প্রস্থ, আমার এইচ বের করতে হবে, থিটা জানা আছে। দেখো তো এখানে আমরা লম্ব থিটার সাপেক্ষে কি এইচটা লম্ব বের করব, অতিভুজ জানি। সো আমরা কি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করতে পারি? সাইন থিটা, কারণ সাইন থিটা = লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা = h/d লিখলাম, থিটার মান বসাবো, ডি এর মান বসাবো, আমি কি পেয়ে যাব? এইচ এর মান পেয়ে যাব। থিটার মান যদি নিয়ে বসাও, ডি এর মান যদি নিয়ে বসাও, তাহলে এইচ এর মান পেয়ে যাচ্ছি 1.39 মিটার। অর্থাৎ রাস্তার একটা পাশ থেকে আরেকটা পাশ কতটা উঁচু করে তৈরি করব সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 1.39 মিটার উঁচু করে তৈরি করব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।